মুরাদ ভাই, আমাদের 5 মিনিট ওয়েটিং টাইম চলছে এখন। আহ, আহ, ওকে, আমরা যাচ্ছি অলরেডি। আমাদের 3 মিনিট কিউ টাইম, সো উই আর চেঞ্জিং দ্য ক্যামেরা। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান লাইভ শোতে। অ্যান্ড দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট লাইভ শো, এবং আমাদের সাথে আমাদের গেস্ট আছেন আহ, 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 প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেব। There been a lot of development in the past 2 days. আমাদের লাস্ট লাইফটা যখন হয়েছে তখন থেকে আজ পর্যন্ত a lot happened, অনেক কিছু হয়ে গেছে। And this live is for, to clear up some stuff, এবং কিছু জিনিস আনস্টাবলিশ, কিছু জিনিসকে স্টাবলিশ করার জন্য এই লাইফটা আছে। এবং আমাদের সাথে গেস্ট আছেন ডেফিনেটলি মুরাদ ভাই। আহ, মুরাদ ভাই, আপনি এখন ইউ অন দ্য স্ক্রিন। মুরাদ ভাই, ওয়েলকাম again and thanks again শোতে আসার জন্য। Thank you. So Murad bhai, there have been a lot of things আপনার সাথে আমার লাস্ট লাইভের পর থেকে অনেক কিছু হয়ে গেছে। উইথ অল দিস থিংস, আমি প্রথমে মানে বিফোর উই স্টার্ট এনিথিং, আপনার কোনো কমেন্ট বা কোনো স্টেটমেন্ট আছে কিনা ফর হোয়াট এভার হ্যাপেন্ড অর হোয়াট এভার ইজ হ্যাপেনিং রাইট নাও? প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনি আবার দ্বিতীয়বারের মতো আমাকে কানেক্ট করেছেন, এবং এই আপনার যে লাইভ শোটা, যেটা অনলাইন প্ল্যাটফর্মে, এটা অলরেডি একটা সারা জাগানো অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে, ইফ আই এম নট রং। আমার প্রথম কথাটি হলো যে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে, বা আমরা এটাকে বলি নিউ মিডিয়া। তো এই নিউ মিডিয়া এখন সারা পৃথিবীতে এত জনপ্রিয়তা অর্জন করেছে যে মানুষ বা আমাদের এই প্রজন্ম বা আগামীর প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম, তারা এখন আর টেলিভিশন, বিগ স্ক্রিন এগুলোতে দেখতে চায় না। তারা ল্যাপটপ অর লাইক ম্যাকবুক প্রো অর লাইক কি বলবো, মানে অন দ্য এটাকে পাম, ডিভাইস হাতে, ডিভাইস। হাতে। এবং সবার হাতেই আমি বলেছিলাম বোধহয় আগের যে পর্বটি আপনি করেছিলেন, যে সেখানে আমাদের সারা পৃথিবীতে আমাদের টিনেজার থেকে শুরু করে যারা স্টুডেন্টস, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং, or anywhere, like everyone has their own device. এটা হতে পারে আইফোন, হতে পারে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, কিন্তু সবাই কিন্তু এখন এইটা এই ডিভাইসের মধ্যে আমরা সবকিছু দেখতে পাই, মানে at a glance and the fraction of a second you can watch every single thing in all around the world. সো এই মিডিয়াটি এখন এত বেশি জনপ্রিয় হয়েছে, আমি জানি না এরপরে আরো কোনো এটাকে কি বলবো, আলট্রা টেকনোলজি আসবে কিনা, যার মধ্য দিয়ে আমাদের কোনো রকম ডিভাইস হাতে রাখতে হবে না, অর্থাৎ শূন্যে, মানে ইথারের মধ্যে বা বাতাসে আমরা আঙ্গুল দিয়ে ছুঁয়ে একটা স্ক্রিন নামিয়ে সেখানে আমরা কথা বলতে পারবো। তো আমার মনে হয় আমরা সেদিকে যাচ্ছি। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বলে। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে আমরা অলরেডি পদার্পণ করেছি। বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের সাথে পাল্লা দিয়ে আইটিতে, ইনফরমেশন টেকনোলজিতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমি বলবো রক্ত, আদর্শ, চেতনা এবং দর্শনের সুযোগ্য উত্তরসূরি আমাদের এই বাংলাদেশে 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং তার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা, তার নেতৃত্বে আজকে বাংলাদেশ আমরা একটি উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়,
আমরা আইটি সেক্টর থেকে আমরা আমরা বলবো যে একটা উল্লেখযোগ্য পরিমাণ আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি, রপ্তানি আয় বেড়েছে এই আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজির কারণে। তো যাই হোক, আমি আপনাকে যেটা বলবো, আমরা ডিজিটাল বাংলাদেশের প্রতিমন্ত্রী। এই বাংলাদেশের প্রতিমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আমার নাই। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় আসীন করেছেন। আমি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এটা আমার পরম এবং চরম সৌভাগ্য, এটা আমাকে বলতেই হবে। অনেকেই আমাকে গালি মন্দ, আমাকে নাস্তিক, আমাকে নারী বিদ্বেষী বলে আখ্যায়িত করছেন অনেক বড় বড় লেখক লেখিকা, বিশেষ করে নারীবাদী যারা, তারা আমাকে অনেকভাবে আখ্যা দেওয়ার চেষ্টা করছেন, সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন, বিতর্কিত করার চেষ্টা করছেন সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে, ইনটেনশনালি। আমি শ্রদ্ধা ভরে বিনয়ের সাথে প্রত্যেক মা এবং বোনদের কাছে বলতে চাই যে আমিও একজন মায়ের সন্তান, আমারও বোন আছে সহোদর, আমারও কন্যা সন্তান আছে, আমারও স্ত্রী সহধর্মিণী আছে। আমি প্রত্যেক মাদের প্রতি, বোনদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে দেখেন, আপনাদের কাউকে আঘাত করার জন্য, মনে কষ্ট দেওয়ার জন্য বা আমার প্রতি বীতশ্রদ্ধ করে তোলার জন্য আমার কোনো রকম ইচ্ছা, মন মানসিকতা, সময় কোনোটাই নাই। আমি রাজনৈতিক কর্মী, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে আমার বুকে লালন করি, ধারণ করি, এবং জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা শেখ হাসিনার নেতৃত্বকে অন্ধভাবে বিশ্বাস করি। এর বাইরে আমার কোনো পরিচয় নাই। আমি একজন চিকিৎসক এবং ক্যান্সার বিশেষজ্ঞ। যারা আমাকে নিয়ে মন্তব্য করবেন, আল্লাহর রস্তে একটু ভেবেচিন্তে যদি করেন, আমি খুব খুশি হব এবং কৃতজ্ঞ থাকব। এই পর্যন্তই। ওকে, সো আমি সরাসরি আমি আপনাকে মানে আমি প্রশ্নে যাচ্ছি, বিকজ দেয়ার ইজ বিন আ লট অফ থিং। এখানে প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, আপনাকে জড়িয়ে অনেক ধরনের প্রোপাগান্ডাও হচ্ছে। সো যেই কারণটাতে হয়েছে, সে কারণটা ছিল হচ্ছে তারেক জিয়ার কন্যা জাইমা রহমান সম্পর্কে আমাদের লাস্ট লাইভে আপনার কিছু উক্তি। সো আই ওয়াজ ওয়ান্ডারিং যে ওইটা কি আসলে জাইমা রহমানকে নিয়ে আপনার উক্তি ছিল, নাকি সেই, আমি তো প্রশ্নটা করেছিলাম হচ্ছে এটা যে মানে বিএনপির পরবর্তী নেতৃত্ব নিয়ে আপনার কমেন্ট কি? না, আসলে কিন্তু আমি জাইমা রহমানকে মানে পার্সোনালি অ্যাটাক করা বা তাকে সরাসরি তাকে জড়িয়ে কোনো কথা বলার কোনো রকম মানসিকতা আমি পোষণ করি না। তার বয়স আর আমার নিজের মেয়ের বয়স একেবারে কাছাকাছি। তো আমার কন্যা সমতুল্য একজন মেয়েকে নিয়ে আমি কুরুচিপূর্ণ বক্তব্য করার, মন্তব্য করার কোনো মানসিকতা পোষণ করি না। এবং আমার জন্য যেটা কষ্টদায়ক ছিল, দেখেন, আমি এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এই প্রতিমন্ত্রী হওয়ার হয়তো কোনো যোগ্যতা আমার নাই। আমার চেয়ে অনেক যোগ্য নেতৃবৃন্দ আছে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বিশ্বাস করে এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দীর্ঘদিন রাজনীতি করছেন, লড়াই সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, মামলা খেয়েছেন, পুলিশের লাঠির আঘাত খেয়েছেন। আমি শ্রদ্ধা করে তাদেরকে বলতে চাই যে দেখেন, আপনাদের সাথে আমি নিজের যোগ্যতার কোনো তুলনা করতে চাই না। আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদের পরিবারেরই একজন সদস্য। আমি আমাকে জাহির করার কোনো মানসিকতা পোষণ করি না, এবং কোনো কন্যা সন্তানকে নিয়ে, কোনো মাকে নিয়ে, কোনো বোনকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ বা অশ্রাব্য বা শ্রুতিকটু শব্দ ব্যবহার করি আমি নাই, এবং এটা করতে আমি চাইও না। কেউ কেউ ইদানিং খুব ভালো ফটোশপ করতে পারেন, এডিটিং করতে পারেন, এবং আমার বিরুদ্ধে একটি বিরাট বলয় কাজ করছে, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, বিশ্বাস করে না, এবং স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দালালি করেছে, আল বদর, রাজাকার, আল শামস, হ্যাঁ, যারা আমার বীর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, আমাদের বীর বাঙালিদেরকে 30 লক্ষ সাধারণ
নারী পুরুষকে হত্যা করেছে। শহীদ বুদ্ধিজীবী যারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম প্রতিষ্ঠিত মানুষজন যারা দেশের আসলেই খ্যাতিমান সন্তান, কৃতি সন্তান, তাদেরকে হত্যা করেছেন। এই পরিবারের সদস্যগুলোই আমার বিরুদ্ধে কথা বলে। আবার কেউ কেউ অতিরিক্ত নারীবাদী, এমন একটা মানে ভাব যেন তারা যেন আমাদের মায়েদের, আমাদের বোনদের, আমাদের নারী সমাজকে কিনে ফেলেছেন। হ্যাঁ, আচ্ছা, তারা দায় মানে নিয়েছেন। মুরাদ ভাই, আমাদের মানে মানে আপনার যে আপনি যে মানে আমাদের লাস্ট লাইভে যেই এই মানে যে আলোচনাগুলি হয়েছিল ফর ফিউ সেকেন্ডস তারেক রহমানের কন্যাকে নিয়ে আমাদের মানে কিছু কনভারসেশন ছিল। সো বেসিকলি ডেফিনেটলি আপনি তখন কমেন্ট করছিলেন একজন অপরাধীর ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে, কারেক্ট? একজন অপরাধী, যে পলাতক অপরাধী, যে পালিয়ে চলে গেছে এখান থেকে চুরি চামারি করে, আমরা খাম্বা তারেক বা বলে চিনি, বাট রিগার্ডলেস এখন অনেকেই আছেন যে সেই কয়েক সেকেন্ডের কনভারসেশন বা 1-2 সেকেন্ড বা এক লাইনের কনভারসেশনকে অনেক কিছু করে এখন আন্দোলন প্রতিবাদ করার একটা পায়তারা করছেন। সো আমি মনে হয় এটা বলতে পারি যে ইফ কেউ যদি ওই ধরনের কনভারসেশন বা মুরাদ ভাইয়ের কথায়, ইনফ্যাক্ট আমার কথায় কেউ যদি হার্ট হয়ে থাকেন, কোনো সেটা যে কোনো অর্গানাইজেশন হোক, কোনো মানুষ হোক, কোনো হুয়েভার ইট ইজ, আপনারা যদি ভুল বুঝে মানে হয়ে থাকেন, হার্ট হয়ে থাকেন, দেন আই এম সরি, উই আর সরি ফর দ্যাট, বাট দ্যার ইজ এ বাট। ইনডিসেন্ট কথা বা শিষ্টাচার নিয়ে আপনারা অনেক কথা বলেছেন। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, কেউ যদি এরকম কোনো কিছু মনে করে থাকেন, ইন ফিউ সেকেন্ডস কনভারসেশন যেখানে তারেক জিয়াকে নিয়ে কথা বলা হচ্ছিল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট ফলোয়িং উইথ দ্যাট, এবং সেই সরির সাথে আমি মাই হাম্বল অ্যাপোলজির সাথে, এবং আমি মুরাদ ভাইয়ের আমি হাম্বল অ্যাপোলজি দিচ্ছি, বাট সেটার সাথে আই উইল ফলো আপ সাম কোয়েশ্চেন মুরাদ ভাই, অ্যান্ড দ্যাট আর গোয়িং টু বি ভেরি টাফ, সেই প্রশ্নগুলি। এবং আমার মতে সেটা অনেকে হজম করতে পারবে না, বাট সেটা যারাই এখন শিষ্টাচারের কথা বলছেন তাদের উদ্দেশ্যেও, আবার অনেকে আমি চিনি আমার আশেপাশে, আপনার আশেপাশেও আছেন, ইউ আর গেটিং দ্য হিট, আই এম শিওর। সো লেটস টক অ্যাবাউট দ্যাট। শিষ্টাচারের কথা যখন আসছে, এসেই গেল শিষ্টাচার। শিষ্টাচার আমরা কাদের সাথে করব? প্রথম কথা, মুরাদ ভাই, শিষ্টাচার আমরা কাদের সাথে করব? যারা শান্ত শিষ্ট, যারা উইথ দ্যাট সেম কাইন্ড অফ ক্লাস, রাইট? এখন শিষ্টাচার আর বিষ্ঠাচারের মধ্যে অনেক পার্থক্য আছে। উই ক্যানট Right. এখন শিষ্টাচার কথাটা যেহেতু এটা নিয়ে এখন আন্দোলন হচ্ছে বাংলাদেশে, হুইচ ইজ ভেরি ফানি। এখন আপনি বলেন মুরাদ ভাই যে আমরা শিষ্টাচার কাদের সাথে করি বা করা উচিত? আপনি যারা ধরেন এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস আরে করে আমি না। আরেকটু বলে দিই, আপনি আজকে এখন এসেছেন এবং আপনি বলছেন যে আপনার কথায় যদি কেউ মানে হার্ট হয়ে থাকে বা মানে কোনো কিছু, দেন আপনি জাতির সন্তান এবং এটা সেটা আপনি বলছেন, এটা ইউ আর বিং হাম্বল। বাট আমার কথা হলো যে এখানে একটা ব্যালেন্স আউট হচ্ছে, সেটা হচ্ছে শিষ্টাচার আমরা কাদের সাথে করব? শিষ্টাচার কি আমরা সবার সাথে করব, নাকি মানে একজন জেলের আসামির সাথেও শিষ্টাচার করব, একজন ডাকাতের সাথেও শিষ্টাচার করব, একজন খুনির সাথেও শিষ্টাচার করব, যারা গ্রেনেড হামলা করে তাদের সাথে শিষ্টাচার করব, নাকি এটা শুধু স্পেসিফিক? আমি এই পুরো জিনিসটা আমি একটু কনফিউজ, আপনি বুঝাই দেন আমাকে, সিন্স ইউ অলরেডি বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, আমি যেটা বলতে চাই যে দেখেন, আমরা যারা অল্প বিস্তর লেখাপড়া করেছি, কষ্ট করে পড়াশোনা করে তো ডাক্তার হয়েছি, তারপরে বিশেষজ্ঞও হয়েছি, তাও আবার অনকোলজিতে এমফিল করেছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আমার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং একজন রিনাউন্ড লয়ার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার। তো আমাদেরকে যদি কেউ শিষ্টাচার বেশি একটু শিখাইতে চায়, তখন আমাদের মনেও প্রশ্ন জাগে যে আসলে শিষ্টাচার বলতে আমরা কি বুঝি। যে শিষ্ট আচার, যারা মানুষের প্রতি শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে কথা বলতে জানে এবং বোঝে, পারিবারিক সেই শিক্ষা নিয়ে যারা বড় হয়েছে, আমি বলবো তারাই সঠিক শিক্ষায় শিক্ষিত বা শিষ্টাচার সম্পর্কে অবহিত, এবং কিভাবে শিষ্টাচার রক্ষা করতে হয় সেটা তারা জানে এবং বোঝে। তা আমার কথা হলো যে এই শিষ্টাচার নিয়ে যারা অনেক বড় বড় কথা বলতেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে দেখেন,
কাউকে ছোট করে কথা বলার কোনো ধরনের মানসিকতা আমি পোষণ করি না। কারণটা হলো যে দেখেন, আমার সাথে কারো ভাত কাপড় নিয়ে কোনো ঝগড়া নাই, জমি জমা নিয়েও ঝগড়া নাই, আমার সাথে কারো কোনো বিষয় নিয়ে কোনো রকম ঝগড়াঝাটি নাই। এবং আমার সাথে একটা বিষয় নিয়েই সবার মানে মত পার্থক্য হচ্ছে ইদানিং, সেটি হলো আমি কেন বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর চেতনায়, বঙ্গবন্ধুর দর্শনে বিশ্বাস করি, আমি কেন আওয়ামী রাজনীতি করি, আমি কেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন বাজি রেখে রাজনীতি করি, আমি কেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমি কেন ৭২-এর সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বহস্তে লিখিত সংবিধানের ৪টি মূল স্তম্ভের কথা বলি। এটাই আমার অপরাধ। আমি যেহেতু বলেছি যে রাষ্ট্র তো একটা জড় পদার্থ, এটা তো ভূখণ্ড, এর তো কোনো ধর্ম থাকতে পারে না, ধর্ম থাকবে মানুষের। এটা বিরাট অন্যায় হয়েছে। আপনি যখন শিষ্টাচারের কথা বলছিলেন, যাদের কথা বলছিলেন, গত গত ১ মাস ২ মাস ধরে আপনাকে যারা অ্যাটাক করছিল, তাদের বিভিন্ন কমেন্টে যারা আজকে শিষ্টাচার নিয়ে কথা বলছে, শিষ্টাচার নিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছে, তাদের কৃতকর্ম আমি কিন্তু স্ক্রিনে দেখাচ্ছি আপনি যখন এটা বলছিলেন। দিস পিপল আর অ্যাটাকিং ইউ মোস্ট অফ দ্য টাইম, এবং সেটা আপনি, সেটা আপনার ফ্যামিলি, সেটা আপনার, এবং তারা তাদের প্রোফাইল বা তাদেরকে যদি আমরা চেক করে দেখি, বিকজ দিস ইজ ডিজিটাল বাংলাদেশ, তারা বেশিরভাগই বিএনপি, জামাত এবং হেফাজতের রাজনীতির সাথে জড়িত, এবং ম্যাক্সিমামই ফেক আইডি। এক্স্যাক্টলি, ফেক আইডি, এগুলো জামাত বিএনপির পোষা দালাল, এবং এদেরকে নিয়মিত অর্থ দেওয়া হয়, যত গালি আমাকে দিবে তত অর্থ তারা পায়। এখন বাংলাদেশে আর কারো নাম নাই, নাম একটাই, সেটা ডাক্তার মুরাদ হাসান, এমপি এবং প্রতিমন্ত্রী। তো তথ্য প্রতিমন্ত্রীকে যারা গালি দিতে পারছে, তাদেরকে তারেক রহমান সাহেবের গং, মানে তারেক রহমান গং, আমি তার মেয়ে বা স্ত্রী বা মা এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। ওকে, আবার গং তাদের গালি দিলেই পয়সা পাচ্ছে। আপনি একজন অ্যাক্টিভ মিনিস্টার, আপনি একজন অ্যাক্টিভ স্টেট মিনিস্টার, একজন অ্যাক্টিভ মিনিস্টার, হ্যাঁ, যেহেতু আপনি ইউর বিং হাম্বল, এবং আপনি আপনার কমেন্ট বা স্ট্যাটাস বা যেটা লাস্ট লাইভ নিয়ে ওটা নিয়েও আপনি বলছেন বিং হাম্বল অ্যাবাউট ইট, এখন আপনার কি উচিত না যে অ্যাটলিস্ট গত ২৪ থেকে ৪৮ ঘন্টা বা গত ১ মাস ধরে যারা আপনাকে হুমকি দিয়েছে বা যারা আপনাকে মানে অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, যে যেখানে কোনো শিষ্টাচার ছিল না, সেখানের মধ্যে নেতাকর্মী হতে শুরু করে সবাই আছে, সব ধরনের মানুষ আছে, বিএনপি জামাতের নেতাকর্মী আছে, ওদের শিষ্টাচার। তো আপনার কি এখন উচিত না একটা কোনো ধরনের কেসে যাওয়া, বা যারা এখন শিষ্টাচার নিয়ে কথা বলছে তারা আপনার ক্ষেত্রে কোথায় ছিল? আমি খেয়াল করেছি সিন্স লাস্ট 2 মান্থস, যখন থেকে আপনি সংবিধান ৭২-এর সংবিধান ফেরত চেয়েছেন, যেদিন আপনি মন্দির পোড়ানোর হামলার প্রতিবাদ করেছিলেন, সেদিন থেকে আপনাকে নিয়ে কুরুচিপূর্ণ অনেক কিছুই ফেসবুকে আমি দেখেছি। সো শিষ্টাচার যারা এখন বলছে, সেই শিষ্টাচার তারা তখন, সেই শিষ্টাচারটা কোথায় ছিল? সেই এটিকুয়েটটা, সেই এলিগেন্সিটা তাদের কথাবার্তার ওই সময় কেন ছিল না? তো আপনার কি উচিত না এখন একটা মামলা টামলা করা, কয়েকশো মানুষকে সাথে নিয়ে? আই এম নট শিওর হোয়াই ইউ আর বিং সো নাইস। অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দর্শন, আদর্শ, চেতনার সাথে আমরা কাজ করি, তার নেতৃত্বকে আমরা অন্ধভাবে মানি, বিশ্বাস করি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অত উদার হতে কোনোদিনই পারবো না, তার সাথে কোনো মানুষের তুলনা করা উচিত না, যোগ্যতাও কারো নাই। হ্যাঁ, আমাদের তো নাই। কারোর কেউ যদি মনে করে যে জাতির পিতা বঙ্গবন্ধুর চেয়ে বেশি যোগ্য বা তাকে নিয়ে গালিগালাজ করে, আমি বলবো তাদের জন্মের কোনো সমস্যা আছে, এর চেয়ে ভালো কিছু বলার নাই। আর বঙ্গবন্ধু কন্যাকে যারা গালিগালাজ করে, তারা আমাকে তো কি বলবো, গণার মধ্যেই তো ধরে না। তো যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা, যিনি এই বাংলাদেশের শেষ ঠিকানা, যার কারণে সারা বাংলাদেশ আজকে সমগ্র বিশ্বের বুকে রোল মডেলে রূপান্তরিত হয়েছে। আজকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। আপনি বাংলাদেশের এয়ারপোর্টে নামার পরে
আপনি যখন গাড়ি নিয়ে বের হবেন আপনার মনে হবে যে ভাই আমি কি সিঙ্গাপুরে কিংবা মালয়েশিয়ায় কিংবা থাইল্যান্ডে আসলাম নাকি, মিনিমাম এটুকু মনে হবে। আর বেশি উন্নত দেশের কথা বললাম না। তো আমাদের অপরাধটা হলো যে আমরা কেন এত উন্নয়ন করছি, আমরা কেন জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতায় থাকছি, আমরা কেন ভালো ভালো কাজ করছি, আমরা কেন জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হচ্ছি, আমরা কেন প্রবৃদ্ধি বাড়িয়ে 8.15 পর্যন্ত উন্নত করতে সক্ষম হয়েছিলাম, কেন আমরা করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা প্রবৃদ্ধি 5.2 এর উপরে ধরে রাখতে সক্ষম হয়েছি, কেন আমরা পার্শ্ববর্তী দেশ ভারত যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, 1 কোটির অধিক শরণার্থী বাঙালিদেরকে তারা স্থান দিয়েছে, খাইয়েছে, কেন তাদেরকেও আমরা ছাড়িয়ে গেলাম? পাকিস্তানের কথা তো বাদই দিলাম, এটা তো কোনো তালিকার মধ্যেই নাই, এটা তো অসভ্য একটা জাতি, এটার কোনো মানে জাতিগত অস্তিত্ব এক সময় যে থাকবে না এটা আমি নিশ্চিত। কারণ এরা কোনো রাজনীতি করে না, এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে অত্যাচার করে, ধর্ম নিয়ে মা বোনদেরকে ধর্ষণ করে, ধর্মের নামে লুটপাট করে অর্থ পাচার করে। আপনি খেয়াল করে দেখেন পাকিস্তানের প্রত্যেকটি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব সামরিক জান্তা, হাতে গোনা 2-4 জন যারা প্রধানমন্ত্রী হয়েছে এরাও টিকতে পারে না। এদের সকলেরই আপনি অবাক হবেন, এই জিয়াউল হক নাম, হ্যাঁ জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট, তার যে বিশাল বাড়িটি সুইজারল্যান্ডের জেনেভার লেকের পাশে, হোটেল সহ বিশাল বিল্ডিং, কুড ইউ ইমাজিন? রায়হান ভাইয়া আপনি কি ইমাজিন করতে, আপনি কি কখনো সেই জেনেভা লেকের পারে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হকের বাড়িটি দেখছেন? আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখে দেখছি, আমাকে দেখাইছে, বিল্ডিং এর মধ্যে আমি ঢুকছিও। তবে ভাইয়া মুরাদ ভাই, আপনি একটা কাজ তাদের সহজ করে দিয়েছেন, মানে আমার মতে আপনার স্টেটমেন্টের কারণে একটা জিনিস তারা মনে হয় ওইটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং এখনো করছে, যেটা নিয়ে এত আন্দোলন। বাট আমার মনে হয় এটা একটা ডাইভার্সন। আমি এখন একটা নিউজ দেখাচ্ছি, যেটা আপনি বোধহয় আপনার স্ক্রিনেও দেখতে পাবেন। সেটা হচ্ছে নিউজ এইটা কেন আপনার পিছনে লেগেছে বা আপনার কমেন্ট নিয়ে এত সেটা হচ্ছে আমার মনে হয় রিজন এইটা। লন্ডনে তারেক রহমানকে জিজ্ঞাসাবাদ, 60,000 পাউন্ড জব্দ, যেটা কয়েকদিন আগের খবর। তারেক রহমান এবং জুবাইদা ওনার ওয়াইফের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে 60,000 পাউন্ড, হুইচ ইজ হ্যাপেনিং রাইট নাও। বাংলাদেশে না, কেউ বলতে পারবে না বাংলাদেশে করা হয়েছে, লন্ডনে করা হয়েছে। সো ডু ইউ থিঙ্ক যে আপনার এটিকুয়েট সম্পর্কিত যেই ডিসকাশনগুলি এখন হচ্ছে মানুষের মধ্যে, বিশেষ করে অনেকেই এগুলি নিয়ে কথা বলছে, এটার সাথে কানেক্টেড? দেখেন আপনি, আমি যখন 2008 সালে 29শে ডিসেম্বর 9ম জাতীয় নির্বাচন, তখন এই তারেক রহমানের ছোট ভাই বেঁচে ছিল, আরাফাত রহমান, সে সিঙ্গাপুরে প্রায় 11 কোটি টাকা নিয়ে, ক্যাশ টাকা, সে আটক হয়েছিল। আপনার মনে পড়ে কিনা আমি জানি না, ডিসেম্বর মাস 2008 সাল। এটা হলো তারেক রহমানের ছোট ভাই। আর তারেক রহমানের 60,000 পাউন্ড, এটা তো কোনো টাকাই না ভাই, ও তো কত হাজার কোটি টাকা পাচার করেছে, এটার কোনো হিসাব আজও অবধি বাংলাদেশের মানুষের কাছে জানা। আমার নিজেরই একটা ডকুমেন্টারি, যেখানে আমি দুবাইতে উনার জুমাইরাতে জেবিআরে উনার 6-7টা ফ্ল্যাট আছে, এগুলো আমি ভিডিও করে নিয়ে এসেছিলাম দুবাইতে, কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম এটা। সো দ্যাট ওয়াজ ভাইরাল অ্যাজ ওয়েল। জুমেরাতে, হ্যাঁ জুমেরা বিচের পাশে, হ্যাঁ, দ্য ব্রিফকেস নামের একটা ডকুমেন্টারি আমি রিলিজ করেছিলাম, ওখানে অ্যাকচুয়ালি এটা ছিল যে দ্যাট ওয়াজ ভেরি এক্সক্লুসিভ অ্যাকচুয়ালি। আই হ্যাড টু ডু এ লট অফ হার্ড ওয়ার্ক এটা খুঁজে বের করার জন্য। কেউ বলতে চায় না, ইটস নট ইজি, বাট এনিওয়েজ উই ফাউন্ড আউট। ও যে পরিমাণ, আমি একটু আপনাকে সাপ্লিমেন্ট করি, সে তারেক রহমান সাহেব, আরাফাত রহমান সাহেব, বেগম জিয়া সাহেবা এবং এই যে তাদের পরিবার, আমি এক কথায় যদি বলি জিয়া পরিবার, কত হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে এই হিসাব এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে না। এখন এই যে আমি যে কথাগুলো বলতেছি না, আপনার এই শো যারা দেখতেছে আমার গোষ্ঠী উদ্ধার করতেছে, আমি নিশ্চিত। না, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য লেটেস্ট ওয়ান, 60,000 পাউন্ড, প্রমাণ দিয়ে দিচ্ছি। ইভেন মানে ওরা মানে করুক আর না করুক, লজিক্যালি তো ওরা দিস ইজ ডকুমেন্টস, অল দিস ভিডিওস আর ডকুমেন্টস। সো একজন সেন্সিবল মানুষ
তাদের একদিন না একদিন হতেই হবে, অ্যান্ড দে হ্যাভ টু অ্যাডমিট। অবশ্যই তারা অ্যাডমিট করে এখনো, কিন্তু লজ্জায় বলতে পারে না, আই এম কোয়াইট শিওর অ্যাবাউট ইট। কিন্তু আমি যেই জায়গায় আজকে ঘুরে ফিরে আমি একই জায়গায় আসবো বারবার, সেটা হচ্ছে এটিকুয়েট নিয়ে, শিষ্টাচার নিয়ে। বিএনপির অনেক নেতাকর্মী আছেন যারা কথায় কথায় কুরুচিপূর্ণ বক্তব্য দেন, আমি ওনাদের কথায় পড়ে আসছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ ভিডিও ছাড়া হয়েছিল, যা আমাদের বিভিন্ন ফেসবুকের পেজ থেকে, বাঁশের গেল্লা পেজ থেকে, ফেসবুকে আপনার বিএনপির অনেক নেতাকর্মীর পেজ থেকে, তারা এগুলো নিয়ে মজাও করেছেন, মজার মজার কমেন্টও করেছেন। তারা এই আমাদের দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদি সাহেব, হ্যাঁ, বিয়ে দিয়ে ফেলেছেন। যখন এই কথাগুলি হচ্ছিল তখন এখন যারা শিষ্টাচারের কথা বলছিলেন, মানে শেমিং এর কথা বলছিলেন, হ্যাঁ এখনো বলছেন যারা, তারা কোথায় ছিলেন ওই সময়? আমি আজকে একটা ভিডিওতে বলেছি, আপনাকে মনে হয় আমি ভিডিওটা পাঠিয়েছি, আপনি শেয়ারও করেছেন। সো আমার একই প্রশ্ন, তারা কোথায় ছিল? তারা তখন কোথায় ছিল? শিষ্টাচার তাদের এককেন্দ্রিক কেন শিষ্টাচার? এই ব্যাপারে কিছু বলবেন আপনি? আই মিন আসলে শিষ্টাচারের সংজ্ঞাটা নাহিদ ভাই, আসলে শিষ্টাচারের সংজ্ঞাটা আমাদেরকে নতুন করে শিখাতে চাচ্ছে কিছু নারীবাদী বিতর্কিত, তসলিমা নাসরিনের মতো বিতর্কিতরা, যাদেরকে কোনো দেশ জায়গা দিতে চায় না, কোনো দেশ নাগরিকত্ব দেয় না, যিনি ময়মনসিংহ মেডিকেলের ছাত্রী, যিনি দিনের আলোতে নিজের পরার কাপড় খুলে উনি প্রস্রাব করে তার বন্ধুদেরকে, তার বয়ফ্রেন্ডদেরকে, তার তো বয়ফ্রেন্ডের কোনো অভাব ছিল না, হ্যাঁ, এবং বয়ফ্রেন্ড নিয়ে কথা বললেই তার প্রচন্ড আত্মে ঘা লাগে, নারীবাদী তো। এই বিতর্কিত তসলিমা নাসরিনের মতো অনেক তসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশে ঘাপটি মেরে আছে। দুঃখ লাগে কোনটা জানেন? এরা আবার জয় বাংলার কথা বলে, এরা আবার ছাত্রলীগ করছে নাকি, এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরা নাকি আবার নেত্রী ছিল কোনো কোনো হলের, কেউ কেউ বলে শামসুন্নাহার হল, কেউ কেউ বলে রোকেয়া হল, বিভিন্ন হলের নাকি নেত্রী ছিল। কিন্তু রাতের বেলা এরা নিজেদের রুমে থাকতেন না, ঘুমাতেন হোটেলে হোটেলে, কারণ 5 স্টার হোটেলে থাকার মজা আর রোকেয়া হল, শামসুন্নাহার হলে থাকা, এটা কি এক কথা? বলেন নাহিদ ভাই। আমি এতে বেশি বললে আপনার এই শোর শেষ হইতে না হইতেই মিছিল শুরু হয়ে যেতে পারে, কিন্তু কারেক্ট। আমি এর চেয়ে বেশি আর বলবো না। না, আমার সবার কাছে আছে। আবার সব কথার এক কথা, যখন বঙ্গবন্ধুর মুরাল নিয়ে, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর মুরাল নিয়ে মামুনুল হকরা হেফাজত থেকে উল্টাপাল্টা কথা বলেছিল, কুরুচিপূর্ণ কথা বলেছিল, তখন শিষ্টাচার কোথায় ছিল? আর শিষ্টাচার করেই কি মামুনুল হক 501 নম্বর রুমে ধরা খেয়েছিল? তখন এই শিষ্টাচারপন্থী মানুষরা, এই সুশীল সমাজ, ওরা কোথায় ছিলেন তখন? আই মিন এখনো আজ পর্যন্ত আমি একটু আগেও দেখেছি মুরাদ ভাই, আমি একটু আগেও ইউটিউবে ওই ভিডিওগুলি দেখেছি, যেখানে প্রধানমন্ত্রীর মাথাটাকে কেটে একটা বডির সাথে, আমি আজকে আমার ভিডিওতে একটু করে দিয়েছিও, কেটে ওখানে বলতে, মানে খুব কুরুচিপূর্ণ একটা ভিডিও শেয়ার করা হয়েছে। এটা বিএনপির নেতাকর্মীরাও এটা শেয়ার করেছে, খুবই খুবই বাজে, খুবই কুরুচিপূর্ণ, নোংরা, অশ্লীল। হ্যাঁ, তো এখানে শিষ্টাচার নাই, এখানে শিষ্টাচারের কথা কেউ বলে না কেন? এক কেন্দ্রিক কেন, একপন্থী কেন? আপনার কি মনে হয়? এরা কারা? সবচেয়ে যেটা পেইন লাগে নাহিদ ভাই, আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমি কিন্তু বিএনপি, জামাত, এক কথায় যারা স্বাধীনতা বিরোধী রাজাকার দালালদের সন্তান বংশধর, এরা যখন আমাকে গালিগালাজ দেয়, আমার মা বাপ সহ, বা আমার 14 গোষ্ঠী উদ্ধার করে, আমার একটু মানে মানে কি বলে, আই নেভার কেয়ার, গায়েও লাগে না, মাথায়ও নেই না, টাইমও নাই, জাস্ট আমার বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো আর কি, জাস্ট বৃদ্ধাঙ্গুলি। আমি একটা জাস্ট ভিডিও দেখাবো, বলবো, একটু শুধু শেষ করি না। আচ্ছা, ওকে। এটা হচ্ছে ওই আমার দলের নামধারী, আমি নামগুলো এখানে বলবো না, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, একের পর এক প্রেম করে সেকা খেয়ে শেষ বিয়েটা যারে করছেন, তার নামটাও বলবো না আমি, সেই ভদ্র মহিলা আজকে সে বিশাল প্রতিবাদী নারী, নারীবাদীদের নেত্রী হয়ে গেলেন। আমার বিরুদ্ধে সে মানে এমন ভাবে লেখলেন, এটা কিন্তু আমি একটা বলতেছি না, এরকম অনেক আছে, আমি তো তসলিমা নাসরিনের নাম বললাম। তো আমার বক্তব্যটা হলো যে আপনাদের নিজেদের চেহারাটা কি একটু আয়না দিয়ে দেখেন, আপনাদের সম্পর্কে যদি আমরা একটু লিখি, চরিত্রটা কেমন ছিল আপনাদের, কেমন দুশ্চরিত্রা ছিলেন, কোথায় কোথায় ঘুমাইতেন,
ওগুলা ছবি সহ যদি দিয়ে মুরাদ দেই, ভাই আমি একটা খালি তাহলে ভিডিও কেমন হবে দেখাই, ভাই? আমার মনে হয় আমি একটা ভিডিও দেখাই, সবাই দেখুক এটা। আমি শিষ্টাচারের কথা যখন আসে আমরা একটু করতে দেখাই। নাই, এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয়, তিলক চন্দন দেয়, উনি আর ওনার বয়ফ্রেন্ড নাম হচ্ছে মোদির সঙ্গে মোয়াজ্জেম গিয়ে হোসেন আলাল। ফষ্টি নষ্টি করে, আর বয়ফ্রেন্ড মোদির উনি সঙ্গে যে গিয়ে কথাগুলি এখন ফষ্টি বলছেন নষ্টি করে। রাইট নাও, আনবিলিভেবল এর শিষ্টাচার। এর এর এটা এখন এই আলালের যে বক্তব্য, আলাল কিন্তু আমার সামনে যখন টক শোতে বসে, আমি আপনাকে এখন গিয়ে কপালে তিলক চন্দন দেয়, তিলক চন্দন দেয়, আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফষ্টি নষ্টি করে, আর বয়ফ্রেন্ড মোদির সঙ্গে গিয়ে ফষ্টি নষ্টি করে। এখন আর where is- বিপত্তি নাই, এখন গিয়ে কপালে শিষ্টাচার কোথায়? আমি লাইভে এই আলাল হলো কেন্দ্রীয় যুব দলের সভাপতি, এখন সে বিএনপির অন্যতম প্রধান নেতা, বেগম জিয়ার পুত্র সমতুল্য। যারা তাকে বলে বেগম জিয়া আমাদের মা, বেগম জিয়ার চিকিৎসা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না, সরকারের পতনের আন্দোলনের ডাক দিবে তারা। বাপ রে বাপ। হ্যাঁ, আলালের কি বলে, আলালের ঘরে দুলাল নাকি আলাল দুলাল, কি বলবো কি আমি জানি না। তাহলে এই আলালকে এখন পর্যন্ত এই আলাল সাহেবকে, আমি এখন আলাল সাহেব বলছি, আমার বলা উচিত না, কিন্তু তাকে এখন পর্যন্ত কিন্তু অ্যারেস্ট করা হয় না এই স্টেটমেন্টের জন্য। শিষ্টাচার কোথায়? যারা আজকে গতকাল সারাদিন ইনবক্স ফাটাই ফেললেন, মানে আন্দোলন করছেন, এই যে আলাল সাহেবের শিষ্টাচারটা কোথায় ছিল? আপনাদের খুব তো অনেক কড়া নেতা, মানে মুরাদ ভাই এখানে আপনি আছেন, আমি আই এম বিং এ লিটল বিট রুড, আই এম ভেরি সরি, বাট আই ক্যানট কন্ট্রোল মাই টেম্পার হোয়েন আই ওয়াচ দিস। এই ডাবল স্ট্যান্ডার্ড আমি নিতে পারি না। কোথায় শিষ্টাচার? ইউ আর ভেরি ইয়াং, সো মানে আপনার মানে টেম্পারমেন্টটা কন্ট্রোল করতে পারতেছেন না, এবং খুবই স্বাভাবিক। ও যে কথাটা বললো, কাকে ইঙ্গিত করলো? এই প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার প্রশ্ন যে তোমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম কিন্তু কেউ জানে না। হ্যাঁ, তুমি তোমার মা বানাইছো বেগম জিয়ারে, আর বেগম জিয়ারে নিয়ে আমরা ডাক্তার মুরাদ হাসানের মতো লক্ষ কোটি মানুষ যখন বলি যে উনি একজন দুশ্চরিত্রা ছিলেন, ওনার স্বামী হত্যাকাণ্ডের পরে আলু ভালু, হ্যাঁ আলু ভালু, মুসাদ্দেক হোসেন ভালু, হ্যাঁ তাদের সঙ্গে কাবিন নামার কাগজও কিন্তু আমাদের কাছে আছে। সো এই বেগম জিয়া, তার পুত্র তারেক রহমান, এই মোসাদ্দেক হোসেন ভালুকে তার বেডরুমে মায়ের সাথে কি বলবো, বেড সিনের দৃশ্য সম্পর্কে আমি বলতে চাই না, দেখার পরে চর দিয়ে কিন্তু ফেলে দিয়েছিলেন ফ্লোরের মধ্যে, এবং পিস্তল বের করে এই মোসাদ্দেক হোসেন ভালু তাকে গুলি করতে গিয়েছেন। এই বেগম জিয়ার সাথে মোসাদ্দেক হোসেন ভালু কিন্তু কলমা পড়া, কাবিননামা সহ সেই কাগজ ডকুমেন্ট আমাদের কাছে আছে। এখন এটা বললে তো আবার জাইমা রহমান আমার গালি দিবে। আপনাকে আমি আরেকটা শিষ্টাচারের এক্সাম্পল দিই, সবাই ভুলে যায় কিন্তু আমরা তো ভুলি না। আমি আরেকটা শিষ্টাচারের এক্সাম্পল দিব, যার কথা আপনি বলেছিলেন যে যার কথা বললে আমাদের মানে মান সম্মান চলে যেতে পারে, বাট স্টিল হি ইজ শাউটিং এ লট, হি ইজ বার্কিং এ লট, সো আমার মনে হয় তার কথা আমাদের শোনা উচিত। অ্যাকচুয়ালি হি ইজ এ ওয়ার্কিং ডগ। ফাতেমা আক্তার বিথি, এটা তো পরিচয় উঠে এসেছে। তার ভাই মিথ্যা বললেন, তার ভাই বলেছিল সোহাগ তাদের বাসায় যাওয়া আসা করতো, নাজমুল হাসান সোহাগ, তাদের সাথে বিয়ে। যখন ধর্ষণের কাহিনীটা আসছিল তখন মানে সেই ধর্ষিতাকে অর্থাৎ ভিকটিমকে সে ভিকটিম শেমিং করছিল, কথাবার্তা পাকাপোক্ত হয়েছিল। এবং নাজমুল সোহাগের সাথে যে একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, যে লঞ্চের কেবিনে হাসি খুশি ভাবে, যে লঞ্চের কেবিনে যে মেয়েটি যে ধর্ষণের যে অভিযোগটি এনেছিল, সেই লঞ্চের কেবিনে একেবারে হাস্যরসাত্মক। সি, আমরা ধিক্কার জানাই যে যেই এত নাটক যে করছে, যেই দুশ্চরিত্রাহীন যে ধর্ষণের নাটক করছে, মানে বলে স্বেচ্ছায়। আমি নাইল ভাই, আমি একটু আপনাকে অনুরোধ করবো হাত জোর করে, একটু কি বন্ধ করবেন? আচ্ছা, ওর কথাবার্তা শুনছেন, ও বাংলা শব্দও তো ঠিক মতো বলতে পারে না। না। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে বলি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নকল করে, হ্যাঁ, কোন বন্ধুকে দিয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিল এই ভিপি নুরু। এটা তো কোনো জাতের মধ্যেই পড়ে না, এটা কোনো এরা এখন শিষ্টাচার নিয়ে কথা বলছে, দিস পিপল যারা ভিকটিম শেমিং করে। না ভাই, না। আমি শোনেন, আমি নয় পড়াশোনা ঠিক মতো করি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডে আমি আমার ক ইউনিট এবং ঘ ইউনিট দুইটাতেই একেবারে প্রথম 300 জনের মধ্যে আমি একজন, ভর্তি হয়ে 7 দিন পরে বাদ দিয়া ময়মনসিংহ মেডিকেলে চলে গেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুদেরকে বলতাম
যে শোন, তোদের ওখানে প্রস্রাব করার টাইমও আমার নেই, ঠিক আছে? তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ভিপি নুরু এর বক্তব্য, মন্তব্য, শব্দ চয়ন, বাংলা ভাষার উপরে দখল, ভাই জাস্ট ওর রাবিশ। ওর কথাবার্তা শুনলে মনে হয় যে ওর স্টেটমেন্ট শুনলে মনে হয় যে মানে ও ছাড়া দুনিয়াতে আর কেউ শিক্ষিত নয়, ও একমাত্র শিক্ষিত। এখন মানুষ এটা যদি বললামই তো। তাকে শিক্ষিত মানুষের স্ট্যান্ডার্ড ধরে দেন উই আর রিয়েলি মানে ইন ট্রাবল। এটা না, এটা তো একটা অ্যাবসার্ড। মানে ওর মতো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল কিভাবে? আবার বিশ্ববিদ্যালয়ের মানে রাজনীতির অপরাজনীতি যেটা বলে, অপরাজনীতির গড্ডালিকা প্রবাহে ভিপি নামক যে একটা সম্মানের জায়গা ছিল ডাকসু, সেটাকে ধ্বংস করে দিয়ে, সেটাকে দূষিত করে দিয়ে, কলঙ্কিত করে এই ভিপি নুরু যে নাটকগুলো করেছে, এটা বাংলার মানুষ কি দেখে নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, নিশ্চয়ই বাংলাদেশের সবচাইতে মেধাবী ছেলে মেয়েরা সেখানে পড়াশোনা করে, নিশ্চয়ই সবচাইতে যোগ্য ছেলে মেয়েরা মানে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সেখানে অ্যাডমিশন টেস্টের মধ্যে দিয়ে চান্স পায়, এবং কোনো রকম তদবির, কোনো রকম অন্য কিছু কিন্তু ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাটে না। তো আমি যেটা বলতে চাই যে এই যে ভিপি নুরুর মতো এইরকম কি বলবো ছাগু, এর চেয়ে ভালো নাকি এগুলা দামরা, এগুলা কি বলবো আমি জানি না, না গান্ডু, এই গান্ডুগুলোকে গান্ডু। নিয়ে, হ্যাঁ গান্ডুগুলোকে নিয়ে বিএনপি এখন রাজনীতি করে। শোনেন, যখন রাজনীতিতে কোনো দল দেউলিয়াত্ব ঘোষণা করে, দেউলিয়াপনা কাকে বলে, এই বিএনপি, এদের রাজনীতি একটু দেখবেন। আর হেফাজতে ইসলাম, হ্যাঁ, এবং এই যে আমাদের পবিত্র ধর্ম ইসলাম, এই ধর্মের যারা আলেম, যারা আসলেই হাফেজ, কুরআনি হাফেজ, যারা মুফতি, যারা দাওরায়ে হাদিস পাস করা, মাস্টার্স ডিগ্রি করা, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা আমাদের শ্রদ্ধার পাত্র, আপনারা এদেরকে প্রতিহত করুন। এই যে কাঠমোল্লা বলি যেগুলোকে আমরা, যারা পড়াশোনা করে নাই, মাদ্রাসায় পড়েছে, মানুষের টাকায় খেয়েছে, বড় হয়েছে, পড়াশোনা করেছে, তাদের ব্রেন ওয়াশ করে বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে গালিগালাজ করা, বাংলাদেশকে অস্বীকার করা, পাকিস্তানের দালালি করা, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বিকৃত ছবি তৈরি করা, আর বিএনপি জামাতের সাথে আতাত করে জোট বেঁধে ধর্মের নামে ব্যবসা, আল্লাহর রস্তে ভাই বন্ধ করেন, আল্লাহর রস্তে বন্ধ করেন। এটা আমি অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের পবিত্র ধর্মের যারা পড়াশোনা করে আলেম হয়েছে, আমি আলেম, ওলামা, ইমাম, মুয়াজ্জিন সাহেবদের কাছে বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে অনুরোধ করছি, এই কাঠমোল্লাদেরকে, ধর্মের নামে যারা ব্যবসা করছে, ওয়াজ করে যারা লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতেছে, ভাই স্পিকিং অফ ওয়াজ মাহফিল, স্পিকিং অফ ওয়াজ মাহফিল, 6 মাস 1 বছর লাগে টাকা নিয়ে রাখে ভাই অ্যাডভান্স। ভাই আমি এই যে মন্ত্রী হইছি, আপনি আমারে যদি বলতে পারেন যে মুরাদ ভাই আপনারা তো প্রায় দেখি আপনি হেলিকপ্টার দিয়ে ঘুরেন, একটা উদাহরণ দিতে পারবেন? এটা কোনো আমি নিজেকে জাহির করছি না ভাই, কিন্তু ওয়াজ কইরা যদি হেলিকপ্টারে যাওয়া যায় ভাই, তাহলে ওয়াজের ব্যবসা কেন করবেন আমারে বুঝান। স্পিকিং অফ উইচ, এই ওয়াজ মাহফিলের মাধ্যমেও ইসলামকে বিক্রি করে কুরুচিপূর্ণ অনেক কথাবার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে ধরে, বঙ্গবন্ধুকে ইসলামের ধরে। ধর্মের আমার যেটা কষ্ট লাগে, ইসলাম ধর্মের যে অপব্যাখ্যাগুলো করে, হ্যাঁ, আমাদের পবিত্র ধর্ম গ্রন্থ কুরআন শরীফ, যেটা আল্লাহ তাআলার নামে আমাদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ, যেটি নাজিল হয়েছে আল্লাহ তাআলার হাবিব, বন্ধু, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, সেই ধর্মগ্রন্থকে যারা ওই মৌলানা, নামধারী মৌলানা আর কি তথাকথিত, এটা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিলেন যে এই আবু আলা মৌদুদি, পাকিস্তানের মৌলানা সাহেব, এই মৌদুদির যে মানে অপব্যাখ্যা করা কোরআন, একে ফলো করে যারা ধর্ম ভিত্তিক রাজনীতি করে, তাদের নাম হলো জামায়াতে ইসলাম। তার চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী হয়ে দাঁড়াইছে হেফাজতে ইসলাম। এই যে আমি কতটুকু কইলাম, এরপরে যে কই ভাঙচুর শুরু হবে, কই যে মিছিল হবে, আমি নাহিদ ভাই কিন্তু বলতে পারবো না।
শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে আমি আজকে এই লাইভে আসছি, মানে এই লাইভ সেশনটা করছি কিছু জিনিস আপনার উপস্থিতিতে শিষ্টাচার পক্ষে যারা কথা বলছেন শিষ্টাচার নিয়ে তাদেরকে কিছু দেখানোর জন্য। মানে আই হ্যাভ এ লট অফ ম্যাটেরিয়ালস হিয়ার। আমি মানে আপনার ধৈর্য ধরতে হবে একটু, কারণ বিকজ এগুলি ক্লিয়ার হতে হবে, বিকজ মানে ডাবল স্ট্যান্ডার্ড করতে দিব না আমরা। সো লেট মি শো সামথিং এলস। এবার যাকে নিয়ে এত কিছু, তারেক জিয়াকে নিয়ে কমেন্ট, রাইট? দেখি ওনার শিষ্টাচার সম্পর্কে আমরা একটু শুনে আসি, রাইট? Let me prepare and শেখ মুজিব কি কোনো ফেরেশতা ছিল? আচ্ছা, তাহলে কি শেখ মুজিব কোনো শয়তান ছিল? শেখ মুজিব ফেরেশতাও না, শেখ মুজিব শয়তানও না। শেখ মুজিব ছিল একজন মানুষ, খুব স্বাভাবিক একজন মানুষ ছিল। কিন্তু একজন রাজনৈতিক নেতাও সে ছিল। একজন রাজনৈতিক নেতা হিসেবে কিসের জন্য তার সমালোচনা করা যাবে না? শিষ্টাচার, একজন রাজনৈতিক নেতার জন্য কিসে, মানে কেন তার সমালোচনা করা যাবে না? শিষ্টাচার, জাতির না, পিতা। আমি এই বক্তব্যটা আমি শুনেছি। একটু আপনাকে সাপ্লিমেন্ট করি। নাহিদ ভাই, আমার যেটা পরিষ্কার মনে পড়ে, এই লন্ডনে এই বিএনপির একটা সমাবেশে বা কোনো সম্মেলনে ও বক্তব্য করছিল, এবং এখানে যেটা সবচাইতে আপত্তিকর কথা বলেছিল, আমি আপনাকে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি, এবং যারা আমাকে শুনছেন এবং দেখছেন, সেটি হলো, সে বলেছিল যে শেখ মুজিবুর রহমান যদি জাতির পিতা হয়, বঙ্গবন্ধু হয়, তাহলে জিয়াউর রহমান নাকি জাতীয়তাবাদীদের পিতা। কি বুঝাইতে পারলাম? বাংলাদেশের সকল জাতীয়তাবাদীদের জাতির পিতা হইল জিয়াউর রহমান। এটা এই তারেক রহমান, এই কুলাঙ্গার, একটা ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, দাসখত দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া এই তারেক রহমান কুলাঙ্গার, খুনি জিয়ার খুনি বলা। হ্যাঁ, এ বলে Exactly. বাংলাদেশের জাতীয়তাবাদীদের বলে জাতির পিতা জিয়াউর রহমান। ভাই, আমি আমার আসলে কথা আর বলেন না, আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, মেসেঞ্জারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, ফেসবুকে, আমি নাকি আবার এগ্রেসিভ হয়ে কথা বলছি। ভাই, আমার দিয়ে কথা বলাইলে ভাই আমি সত্যি কথা বলবো। এটা যদি কারো কাছে এগ্রেসিভ লাগে, আমার কিচ্ছু করার নাই, আমি আল্লাহ। না, আপনি তো অলরেডি আপনার সাইড থেকে আপনি অলরেডি বলেছেন যে মানে ইফ আপনার কোনো স্টেটমেন্টে ইফ এনিবডি ইজ হার্ট, কোনো ধরনের অর্গানাইজেশন বা কোনো ধরনের পন্থী মানুষজন, দেন ইউ আর বিং হাম্বল অ্যাবাউট ইট, ইউ অলরেডি সেড দ্যাট। আই এম ডাবলিং ডাউন অন ইট। আমি জিজ্ঞেস করছি শিষ্টাচার খালি এখানে কেন? মুরাদ ভাই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি খেয়াল করেছি গত 2 মাস ধরে দেয়ার বিন আ লট অফ বডি শেমিং, অনেক ভার্বাল অ্যাটাক, বডি শেমিং, ফ্যাট শেমিং, এগুলো আপনার উপরে ছিল কন্টিনিউয়াসলি, নট ইন দ্য লাস্ট 48 আওয়ার্স, লাস্ট 2 মাস ধরে এগুলি ছিল। শিষ্টাচার তখন কোথায় ছিল? আই মিন, ভাই আপনি ছেড়ে দিচ্ছেন কেন? ওয়াই ডোন্ট ইউ টেক সাম অ্যাকশন? আমাকে বলেন, আমার কাছে 100-150 জনের লিস্ট অলরেডি আছে, লাইক ইন মাই ইনবক্স, মানে লেজিটিমেটলি, মানে লিগালি অ্যাকশন নেওয়া যাবে, বিকজ ছেড়ে তো দেওয়া যায় না। এখন যেহেতু শিষ্টাচারের কথা আসছে, সব সাইডেই ব্যালেন্স হইতে হবে। আপনি শুরু থেকেই বলছেন, আমি একটু আপনাকে একটু নাহিদ ভাই একটু থামাই, আমাকে একটু ছোট্ট সুযোগ দেন। সেটি হলো যে, দেখেন, আমি প্রজাতন্ত্রের প্রতিমন্ত্রী, আমি একজন সংসদ সদস্য। আমি 2008 সালে প্রথম সংসদ সদস্য হয়েছি, 9ম জাতীয় সংসদ নির্বাচনে। তখন আমার বয়স মাত্র 33 বছর প্লাস। পলক আমার চেয়ে ছোট ছিল আর কি, আমি দ্বিতীয় কনিষ্ঠ ছিলাম। তো এখন কিন্তু 43 বছর বয়সে আবার যখন সংসদ সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে আওয়ামী লীগের এবং মহাজোটের মনোনয়ন দিলেন, আমি কিন্তু আবারও বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছিলাম। এবং মজার ব্যাপার হলো 2014 সালে 10ম জাতীয় নির্বাচন যেটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে কিন্তু আমার আসনে কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেওয়া হয় নাই। জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন যে, মুরাদ, তুমি এবার নির্বাচন করো না, এবার জাতীয় পার্টিকে আমরা তোমাদের আসনটা দিব, কারণ বেগম রওশন এরশাদ কোনোভাবেই তাকে ছাড়তেছে না। তাই আমি বললাম, কাকে দিচ্ছেন?
কয় এটার নাম হলো কি মামুনুর রশিদ না কি নাম, তো ও নাকি ইঞ্জিনিয়ার। আমি বললাম কিসের ইঞ্জিনিয়ার? ও ইট বালি সিমেন্ট রডের সাব সাপ্লায়ার, বুঝছেন কিনা? নট সাপ্লায়ার, সাব সাপ্লায়ার, মানে সাপ্লাই সে দেয় ওর সাপ্লায়ার, সাব কন্ট্রাক্ট। হ্যাঁ, সাব কন্ট্রাক্টর। একে যে কিনা আপনার দাখিল পাস করে নাই, দাখিল পাস বুঝেন কিনা, মানে ম্যাট্রিক পাসও করে নাই, যে ছিল আমার সরিষাবাড়ি একটি বড় মাদ্রাসার অফিস সহকারী পিয়ন, তাকে বানানো হলো এমপি। উপরন্তু আমাকে নিজেকে 25 লক্ষ টাকা খরচ করে ওকে এমপি বানাতে হয়েছে, বুঝছেন রাজনীতিতে আমাদের কমিটমেন্ট কতখানি। আমি আপনাকে এটা কেন বললাম যে ওদের বিরুদ্ধে মামলা করে দেওয়ার আমার কয় মিনিট লাগবে ভাই? I think you should brother, I mean কেন নয়? এখন আমি এটা শিষ্টাচার করবো। নিয়ে ওরা আগুন জ্বালাচ্ছে, মানে কি জানি পোড়াচ্ছে, যা তা বলছে। কুসপত্তলিকা। if I was in বাংলাদেশ বা আশেপাশে যদি থাকতো আমাকে তো টুকরা টুকরা করে ফেলতো। আর আপনি তো মন্ত্রী এখন, I mean you should আমি বলবো কি এখানে দুইটা কথা নাহিদ ভাই। একটা হচ্ছে আমার আপন বড় ভাই কিন্তু মাননীয় বিচারপতি, রিট পিটিশন বেঞ্চের, আমি নামটা আর বলতে চাচ্ছি না, ভাইয়া বলে যে তুই আমার নাম আর বলিস না। তো ভাইয়ার নাম বলছেন, যারা জানার দরকার খোঁজ নিয়ে জানুক যে ডাক্তার মুরাদ হাসান এমপি এবং প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, তার আপন বড় ভাইয়ের নামটা কি? সদর ভাই, যিনি আমার চেয়ে 10 বছরের বড়। আচ্ছা, নাম যেন জেনে নেয়। 1 2 আমি একজন লয়ারের সন্তান, আমার বাবা একজন অত্যন্ত প্রথিতযশা সিভিল প্র্যাকটিশনার লয়ার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযোদ্ধা সংগঠক, তাকে নিয়ে আর বেশি বলবো না, যিনি জামালপুর ল কলেজ, জামালপুর আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, ফাউন্ডিং প্রিন্সিপাল, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার। হ্যাঁ, আমি তার সন্তান। কিন্তু আরেকটা হলো এই বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী রাজাকার, দালাল, বদর, আমার বাংলার বীর বাঙালিদেরকে হত্যাকারী, 30 লক্ষ শহীদের জীবন যারা কেড়ে নিয়েছে, যারা আমার 2,70,000 মা বোনদেরকে ধর্ষণ করেছে, পাকিস্তানিদের ক্যাম্পে তুলে দিয়েছে, এদের দোসর দালাল বংশধরেরা আমাকে গালিগালাজ করে, তাই তো? এই বাংলাদেশে কিন্তু এটা সহ্য করা হবে না। আমি একটা কথা আপনার মাধ্যমে আজকে বলতে চাই, হ্যাঁ মামলা তো হবেই, একটা দুইটা হবে না, অসংখ্য হবে, দেখতেছি খালি। আর আমি বলবো যেটা, আমি তো রাস্তা দিয়ে গাড়ি দিয়েই যাই, হাইটেই তো যাই, আমি তো হেলিকপ্টার ব্যবহার করি না, আমি তো প্লেন দিয়ে চলি না বাংলাদেশে। তা আমার সামনে আসে না কেন একটা এই ছাগর বাচ্চা? এবং এই শিষ্টাচার নিয়ে আমি বললাম আমি আজকে এটার ভিতরেই থাকবো। মুরাদ ভাই আপনি বিরক্ত হলেও আমি থাকবো। না অসুবিধা নেই। শিষ্টাচারের আমি একটা এক্সাম্পল দিব যেখানে শিষ্টাচার দেখানো হয় নাই। খালেদা জিয়া যখন, আমি একটু ফুল স্ক্রিনে যাচ্ছি, খালেদা জিয়া যখন রাজাকার সন্তানদের, রাজাকারদের মন্ত্রী বানিয়ে, রাজাকারদের পতাকা দিয়ে গাড়িতে পতাকা দিয়ে মন্ত্রী বানিয়ে রাস্তা দিয়ে ঘুরিয়েছেন, সেটা কি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত ছিল না মুরাদ ভাই? আমি একটু বলি, ওই দুইটা রাজাকারের নাম একটু বলি। একজন হলেন মানে কুখ্যাত রাজাকার, জামায়াত ইসলামের আমির, কৃষি মন্ত্রী হয়েছিলেন, মতিউর রহমান নিজামী। এই রাজাকার পাবনার বেড়া এই এলাকায় বসবাস করত। পাবনা অঞ্চলে যে ব্যাপক হত্যাযজ্ঞ, জবাই করে মানুষ হত্যা, মুক্তিযোদ্ধা হত্যা, মা বোনদেরকে ধর্ষণ, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, পাকিস্তানিদেরকে ক্যাম্প করে দেওয়া, তাদের খাওয়ানো পড়ানো, সমস্ত কিছু করেছেন। আরেকটি হলো আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যিনি জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন, উনি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হয়েছিলেন। বেগম জিয়া এই জিয়াউর রহমানের সহধর্মিণী। এদের দুজনের গাড়িতে 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা লাল সবুজের জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছিলেন। আমরা যেন সেই ইতিহাস ভুলে না যাই। আজকে আমরা দয়া মায়া দেখাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দয়া মায়া দেখাচ্ছেন। 401 ধারায় তাকে কারাগার থেকে বের করে গুলশানের বাসায় থাকতে দিচ্ছেন, বিরাট অন্যায় হয়েছে তো, তাই না? এখন বিদেশে পাঠায় দেন, পালকিতে কইরা, প্লেনে কইরা, হ্যাঁ তারে পারলে চাঁদের দেশে পাঠায় দেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না। অনেকেই বলছে আমার কথাবার্তা নাকি অফেন্সিভ, তো আমি ভাই কথা এভাবেই বলবো।
আমৃত্যু। আল্লাহ তাআলা আমাকে যতদিন জীবন হায়াত দিয়েছেন, আমি নাহিদ ভাই আপনাকে শপথ করলাম, ওয়াদা করলাম, ইট ইজ মাই কমিটমেন্ট, প্রমিস, যে আমি এভাবেই কথা বলবো, এতে আমার যা হবার হবে। আমি এবং সবকিছু এবং বলবো। মুরাদ ভাই, উই আর at the bottom of our show, ঠিক আছে, আমাদের অলরেডি কিউ চলে আসছে 1 Please, মিনিট। please, সো please, যাওয়ার আগে আমি এটাই বলবো যে যদি শিষ্টাচারের কথা হয়ে থাকে তাহলে শিষ্টাচার সব জায়গাতেই, সব ক্ষেত্রেই দেখাতে হবে। প্রধানমন্ত্রীকে যারা অপমান করে, কুরুচিপূর্ণ কথা বলে, মোদিকে নিয়ে কথা বলে, এটা সেটা করে অ্যাটাচ করে, এগুলিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, সেই সময় আপনাদের শিষ্টাচার দেখাতে হবে। যখন বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর মুরালকে নিয়ে অপমানজনক কথা বলে, তখনও শিষ্টাচার দেখাতে হবে। যদি ওটা দেখাতে না পারেন তাহলে আপনাদের আর কোনো জায়গায় আপনারা শিষ্টাচার, বেসিক্যালি এই জিনিসটা কখনো ওইটাই শো তো করতে আমি পারবেন না। পুনরাবৃত্তি হলো কথাটা নাহিদ ভাই, যেটা হলো যে বিএনপি জামাত বাসের কেল্লা, এই 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 স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা যখন ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিয়ে দিয়ে ছবি ছাড়ে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে, তখন কারো শিষ্টাচারের কথা মনে থাকে না, মনে থাকে না। চেষ্টা করে না। ডাক্তার Exactly. মুরাদ কিছু সত্য কথা বলেছে, এই সত্য কথাগুলো বিরাট অন্যায় হয়েছে। ভাই আমি মা পৌঁছাই দোয়া চাই, আপনারা যাই বলেন আমি বলতেই থাকবো, এতে যা হবার হবে, আই ডোন্ট কেয়ার। Alright, so we are finishing up our live now. Thank you মুরাদ ভাই আমার লাইভে আসার জন্য, and thanks for watching everyone. এবং যারা ভালো কমেন্ট করেছেন তাদেরকে থ্যাংক ইউ, এবং যারা আজে বাজে কমেন্ট করেছেন, I really feel sad for you, but end of the day, গুড নাইট, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মুরাদ ভাই, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু।